শুষ্ক ওষ্ঠদয়ে ফাঁক করে থেমে থেমে দম নিতে থাকে সে। তখনই মৃদু শব্দে ক্যাবিনেটের দরজাটা খুলে যায়। নিশা চোখ মেলে দরজার দিকে তাকাতেই দেখতে পায় অপ্রত্যাশিত একজন মানুষকে। নিস্তব্ধ ভোরবেলায় নিশার কেবিনে তামজিদ সাহেব নামক এক পুরুষের আগমন অপ্রত্যাশিতই বটে। ইউনিফর্ম বদলে ফর্মাল গেটআপে থাকায় পুরুষের মুখভাব স্বাভাবিকের তুলনায় বেশি থমথমে। নিশার সজাগ মস্তিষ্ক মুহূর্তে মনে করে গতকালকের ঘটে যাওয়া ঘটনাটা। বিকট এক দানবীয় শক্তির প্রলয়ে আচমকা যখন সবাই ছিটকে একক জায়গায় পড়ে, তখন পায় আরো গভীর আঘাত পায় নিশা। গুলিবিদ্ধ জায়গা হতে মুহূর্তেই গলগল করে রক্ত বেরোতে থাকে। ধোঁয়ার চাদরে ঢাকা চারিদিকটা তীব্র ব্যথার তাড়নায় আর দেখার আর সুযোগ হয়নি তার। তবে সে স্পষ্ট কানে শুনতে পাচ্ছিল কিছু যুবকের আর্তনাদ ও হাহাকার মিশ্রিত ডাক। সামির এই নামটা ধরেই সকলে ডাকছিল। এরপর আর কিছু মনে করতে পারছে না সে। সব যেন ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। নিশা শুষ্ক গলায় প্রশ্ন করে, সবাই ঠিক আছে? থমথমে মুখটা যথাসম্ভব স্বাভাবিক রেখে সাইফ উত্তর দেয়, জি। আপনি এখন কেমন অনুভব করছেন ম্যাডাম? সাইফের উত্তরটা এবং সেই সাথে জুড়ে দেওয়া প্রশ্নটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিশা ফের প্রশ্ন করে, সামির, আমার মনে আছে আপনারা ওনার নাম ধরে চিৎকার করছিলেন। উনি ঠিক আছে ভাইয়া? সামিরের নামটা শুনতেই সাইফের শক্ত খোলসের ভিতর একটা বিষাদের ঢেউ খেলে গেল। চোখের সামনে ভেসে ওঠে ছেলেটার চেহারা। আজ ছেলেটার জানাজা পড়ানো হবে। হাসপাতাল হতে সেই ক্ষতবিক্ষত লাশ সংগ্রহের দায়িত্ব আপাতত সাইফের উপরই পড়েছে। সেজন্যই সে এই মুহূর্তে হাসপাতালে এসেছিল। কিন্তু এখানে আসার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফলে তার হাতে অর্পিত হয় সাময়িক এক নতুন দায়িত্ব। সেসব ভাবতে ভাবতেই কিছুটা অন্যমনস্ক হয়ে সাইফ জবাব দেয়, সামির শহীদের খাতায় নাম লিখিয়েছে। নীরবতা ছড়িয়ে পড়ে সম্পূর্ণ কেবিন জুড়ে। নিশার মন ভারী খারাপ হয়। মুহূর্তে নিজের পায়ের কাঁচা সেলাইয়ের যন্ত্রণাটুকু ভুলে সেই শহীদ সৈন্যের পরিবারের দুঃখ উপলব্ধি করার চেষ্টা করে, কিন্তু না, সে ব্যর্থ হয়। যে হারায় সে ছাড়া কেউই কখনো হারানোর বেদনা অনুভব করতে পারবে না। এ অসম্ভব বিষয়। তীব্র মন খারাপ নিয়েই নিশা উচ্চারণ করে, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক। আমিন। সাহেব বিষণ্ণতাকে একপাশে ঠেলে শুধায়, আমি কেবিনের দরজার বাহিরেই আছি, প্রয়োজন হলে ডেকে নিবেন। কথাটুকু শেষ করেই সাহেব বেরিয়ে যেতে নিলে নিশা ধীর গলায় প্রশ্ন করে, আম্মু আব্বু কোথায়? প্রশ্নটুকু কানে পৌঁছাতেই সাহেব পিছু ফিরে তাকায়, তবে প্রশ্নের জবাব দেয় না। নীরব রায়। নীরব সাহেবের মুখপানে চেয়ে জবাব পেয়ে যায় নিশা। জ্বরের ঘোরে তার দু চোখ জ্বলছে। চক্ষু কোলের শেষ প্রান্ত বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা তপ্ত জল। দৃশ্যটুকু দেখে সাইফের সামান্য মায়া হয় বটে। মেয়েটা নিশ্চয়ই জ্ঞান ফেরার পর সর্বপ্রথম নিজের মা বাবাকে এখানে এক্সপেক্ট করেছিল, কিন্তু বেচারির জ্ঞান ফেরার কিছু সময় পূর্বেই তার মা বাবা ঝগড়া করে দুজন দুদিকে চলে গিয়েছে নিজেদের শান্ত করতে। তাদের ঝগড়ার মূল বিষয়বস্তু ছিল ইয়াসমিন মুস্তফা নিশা হসপিটাল থেকে ফিরে কার সাথে থাকবে। জুলফিকার অবশ্য যাওয়ার আগে সাইফকে কিছুক্ষণের জন্য নিরাপত্তার দায়িত্বে রেখে গিয়েছে। সাইফ দায়িত্ব পালনে কখনো অপারগতার প্রমাণ দেয় না, আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু তার দায়িত্ব কেবল নিরাপত্তা পর্যন্তই সীমাবদ্ধ। সেজন্যই সাইফ যেচে আর মন খারাপের অথৈ সমুদ্রে ডুবে থাকা মেয়েটাকে টেনে তোলার চেষ্টা করে না। থাকুক না দুই একটা মন খারাপের গল্প, কালে শেষ হলেই তো সেই গল্প থেমে যাবে, ক্ষতি কি? একদল কাকের কুৎসিত স্বরে ডাকা কাকা শব্দ ভেসে আসছে দূর হতে। সে বিদঘুটে ডাকের শব্দে হিরণের গভীর ঘুমের ব্যাঘাত ঘটে। সে কপাল কুঁচকে চোখ পেলে তাকায়। মাথাটা সামান্য বালিশ হতে তুলে বেডসাইড টেবিলে থাকা ঘড়িতে সময়টা এক দফা দেখে নেয়। ঘড়ির কাঁটা 7:21 স্থির দেখে ফের চোখ বন্ধ করে বালিশে মাথা গুজে সে। মুহূর্তেই হিরণের টনক নড়ে ওঠে। তড়িৎ সে চোখ মেলে তাকায়। নিজের কৃতকর্মের স্মৃতিচারণ করতে সে ব্যস্ত চোখে একবার সম্পূর্ণ রুমে চোখ বোলায়। নেই, বাণী নেই। হিরণ দ্রুত গতিতে উঠে বসে নিজের মাথা চাপড়ে ধরে। আরো একবার সে একই পাপের পুনরাবৃত্তি ঘটিয়েছে। 6 বছরের বহু প্রচেষ্টায় যেই সম্পর্ককে সে স্বাভাবিক করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেই সম্পর্ককে সে নিজে হাতে আবার ফাটল ধরিয়ে দিয়েছে। ক্ষমা মিলবে কভু? বাণী এই ইহ জনমে কখনো ক্ষমা করবে? বাণীর কথা স্মরণ হতেই হিরণ দ্রুত বিছানা ছেড়ে নামে। গায়ে একটা ধূসর রঙার টি শার্ট তাড়াহুড়ো করে জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে সে।
সর্বপ্রথম উকি দেয় বন্নির রুমে। খেলনা সজ্জিত রুমটাই ঘুমন্ত বন্নি ছাড়া আর কারো অস্তিত্বের দেখা না পেয়ে হিরণ নীরবে মেয়ের রুম ছেড়ে বেরিয়ে আসে। অতঃপর ব্যস্ত পায়ে সম্পূর্ণ বাড়ির প্রতিটা কোণা খোঁজা শুরু করে সে, কিন্তু কোথাও বাণীকে না পেয়ে তার মাথা আরো বিগড়ে যায়। বড় বড় কদম ফেলে বাড়ির বাহিরে পা রাখতে ফ্রন্ট ইয়ার্ডে ইবাতের মুখোমুখি হয় সে। এই সময় নিজের স্যারকে এই অবস্থায় দেখে ইবাতের মনে খটকা লাগে, কিন্তু সে কিছু বলার পূর্বে হিরণ প্রশ্ন করে, বাণী কোথায়? ইবাত অবাক সুরে জবাব দেয়, ম্যাডাম তো বাসায় স্যার। হিরণ আর রাগ চেপে রাখতে পারে না। সে হিংস্র ভঙ্গিতে থাবা মেরে ইবাদের প্যান্টের এক পাশতে একটা পিস্তল হাতে নিয়ে তা ইবাদের কপালে ঠেকিয়ে বলে, বাসায় থাকলে আমি পাচ্ছি না কেন? কোথায় গিয়েছে? হিরণের এই রূপের সাথে বেশ ভালোভাবে পরিচিত ইবাদ, তাই সে বিচলিত হয় না, বরং শান্ত গলায় জবাব দেয়, সকল গার্ডস নিজেদের দায়িত্বে আছে। শমসের স্যার যাওয়ার পর থেকেই সকল গার্ডস নিজেদের দায়িত্বে আছে। শমশের স্যার যাওয়ার পর থেকেই আমি নিজে সারা রাত দু চোখের পাতা এক করিনি। দরজার এখানে ঠাই দাঁড়িয়ে রয়েছি। ম্যাডাম বেরিয়ে আসলে আমি অবশ্যই দেখতে পেতাম। ইবাদের কথা শেষ হতে না হতেই বাড়ির ভেতর হতে ব্যস্ত পায় একজন মেইড বেরিয়ে এসে বলে, স্যার, বাড়ির পিছনে দরজা লক করা নেই, সম্ভবত বাড়ির ভেতর থেকে কেউ খুলেছে। মেইডের কথা কানে প্রবেশ করতেই হিরণ স্তব্ধ বনে যায়। বাণী কি আবার পালিয়েছে? প্রশ্নটা মস্তিষ্কে উকি দিতেই হিরণ পিস্তল হাতে দ্রুত বাড়ির ভেতর প্রবেশ করে। তার পিছু পিছু ইবাতও ছুটে। পিছনে দরজা দিয়ে বাহিরে পা রাখতে চোখের সামনে ব্যাকইয়ার্ড দৃশ্যমান হয়। উঁচু চার দেয়ালে আবদ্ধ ব্যাকইয়ার্ডের ভেতর কোনো গার্ডস রাখেনি হিরণ। যারা আছে সকলে দেয়ালের ওপরে 24 ঘন্টা পাহারার দায়িত্বে আছে। সবুজ ঘাসে আবৃত শূন্য ব্যাকইয়ার্ডের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল হিজল গাছটা। সেই গাছের আড়াল হতে দেখা যাচ্ছে এক নারী পোশাকের অংশবিশেষ। এই দৃশ্যটুকু দেখেই হিরণ যেন হাঁপ ছেড়ে বাঁচল। দ্রুত পায়ে এগিয়ে যায় সেই গাছের কাছে। বিশাল গাছের আড়ালে ভেজা সবুজ ঘাসের উপর শুয়ে আছে এক খয়েরি রঙা থ্রি-পিস পরিহিত নারী। গলায় ওড়নার চিহ্নটুকু নেই, উল্টো গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে ভেজা কাপড়। দুহাতের মুঠোয় তার খানিকটা মাটি রয়েছে। বদ্ধ চোখ জোড়ার শেষ ভাগে এখনো নোনা জল স্পষ্ট দেখা যাচ্ছে। কাঁদতে কাঁদতে খালি হাতে মাটি খোঁড়ার নিদর্শন উক্ত পরিস্থিতি ইতিমধ্যে ব্যক্ত করতে সক্ষম হয়েছে। হিরণ বাকরুদ্ধ হয়ে যায়, বিস্মিত ইবাদও। তবে সে দ্রুত নিজের দৃষ্টি নামিয়ে নেয়। মনে মনে সে সম্পূর্ণ নিশ্চিত যে শমশের মজুমদারকে নিয়ে স্যার এবং ম্যাডামের মধ্যে বিশাল কোনো ঝামেলা হয়েছে, যার দরুন ম্যাডামের এখন এই অবস্থা। হিরণ হুট করে চাপা ব্যথার মতো শ্বাস ছাড়ে। গিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে বাণীর মুষ্টিবদ্ধ হাত ছুঁয়ে দেখে। সাথে সাথে সে চমকে ওঠে। বরফের ন্যায় জমে আছে সেই হাত। হিরণের হিংস্র দৃষ্টি অজানা ব্যথায় কাতর হয়ে ওঠে। সে আর একটু এগিয়ে গিয়ে বাণীর মাথা কোলে তুলে নরম সুরে ডাকে, বাণী, এই বাণী। কোনো প্রত্যুত্তর না দেখে ইবাদ সাহস করে বলে, স্যার, আমি ডক্টর হুমায়রাকে কল করব। হিরণ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাণীকে তুলে বাড়ির ভেতর চলে যায়। হিরণ রুমের বিছানায় শুয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বাণীর ঠান্ডা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মালিশ করতে থাকে। লাবণ্যহীন মুখশ্রী আরো মলিন রূপ ধারণ করেছে যেন রাতারাতি। এই তুফানি আবহাওয়ায় কতক্ষণ ধরে চেতনাহীন অবস্থায় বাহিরে পড়েছিল কে জানে। হিরণের বুকের ভেতর দানবীয় টাইফুন হুলস্থুল বাঁধিয়েছে যেন। অপরাধবোধে অস্থির হয়ে আছে ভেতরটা। কতটা কষ্ট পেয়ে এই মেয়ে সে বোবা গাছের তলে আশ্রয় খুঁজতে গিয়েছে। হিরণ সেই শীতল হাতের তালু মালিশ করতে করতে উদ্ভ্রান্তের ন্যায় আওড়ায়, আই এম সরি, ভুল করে ফেলেছি, আবার মাফ করো না, কখনো করতে হবে না। তুমি কি ভুল করেছো বাবা? ঘুম জড়ানো শিশু কণ্ঠ কানে এসে পৌঁছতেই হিরণ নীরব হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে দরজার পানে তাকাতেই দেখে দরজার সাথে অনেকটা লেপ্টে কৌতূহলী দৃষ্টি মিলে তাকিয়ে আছে বন্নি। মেয়ের মুখপানে চেয়ে বাকহারা হয়ে পড়ে হিরণ। অবুঝ বাচ্চার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তার নেই। শান্ত ভঙ্গিতে নিজের কেবিনে শুয়ে আছে নিশা। তার ঠিক পাশে একটা টুলে বসে রয়েছে কলেজ ইউনিফর্ম পরিহিত এক রমণী। নাইমা এবং জুলফিকার বেরিয়ে যেতেই সে উৎসুক গলায় প্রশ্ন করে, দোস্ত, আঙ্কেল তোকে নিজের কাছে নিয়ে যেতে চাইছে। তুই কি চাস? তুই আঙ্কেলের সাথে যেতে রাজি? বান্ধবীর এহেন প্রশ্নে নিশার কোমল মন আরও গোমট রূপ ধারণ করে। তার আম্মু আব্বু তার ভালো চায়, সে বিষয়ে নিশার কোনো সন্দেহ নেই। কিন্তু তারা একটাবারও এটা জানতে চায়নি নিশা কি চায়। নিশা দুজনকেই ভালোবাসে, দুজনের সঙ্গেই থাকতে চায়, যা কখনো সম্ভব নয়। তাই সে এই বিষয়ে আর কোনো মন্তব্য করে না। কলেজ ইউনিফর্ম পরিহিত রমণী হয়তো নিশার মনের অবস্থা বুঝতে পারে, তাই প্রসঙ্গ বদলে সে বলে ওঠে,
আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম দোস্ত। আমি ভেবেছিলাম সেদিন তুই আমাকে কল করে যেই ভয়ঙ্কর ভাইয়াদের কথা বলেছিলি তারাই হয়তো তোকে কিডন্যাপ করেছে।